প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন করোনা এবং করণীয়তে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, আমরা জানি এই মুহূর্তে সংক্রমণের গতি অনেক বেড়েছে এবং একই সাথে মৃত্যুর তালিকা দীর্ঘায়িত হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা কি চিকিৎসা নেব, শনাক্তকরণের পদ্ধতি কি, পরীক্ষা কখন করাবো এবং হাসপাতালেই বা কখন যাব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং একই সাথে আমাদের মনোজগতের কি পরিবর্তন হচ্ছে সে বিষয়টি নিয়েও আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী এবং একই সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার এই অনুষ্ঠানে। ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, আপনার কাছে প্রথমে আসতে চাই যে এই মুহূর্তে আমরা দেখছি যে সংক্রমণ অনেক বেড়ে গেছে, আমরা রোগীর সংখ্যা অনেক পাচ্ছি। এই যে কোভিড-19-এর এই মহামারীর সময় আমরা জানতে চাই যে আমাদের সাধারণ মানুষ খুব বিপর্যস্ত এবং শঙ্কিত। সাধারণত কোনো উপসর্গ এলেই হয়তো মনে একটা ধারণা জাগ্রত হয় যে কোভিড-19 হলো কিনা, এই সংক্রমণটি হলো কিনা। আমরা আসলে কিভাবে জানতে পারবো যে তার কোভিড-19 হয়েছে, এই বিষয়টি একটু মোটাদাগে একটু আলোচনা করতে চাই। আমরা এখন আপনি জানেন যে কমিউনিটি লেভেলে ট্রান্সমিশন হচ্ছে এবং আমাদের এই মুহূর্তে কোনো মেজার নেই, আমরা সীমিত মাত্রায় ঘোরাফেরা বা কাজকর্ম করছি। তো আমরা কিছু বলি যে তারকা চিহ্নিত কিছু সিমটম আছে বা রেড ফ্ল্যাগ সাইন বলি, লাল দাগ দেওয়া সিমটম। এই সিমটমগুলো যদি এই মুহূর্তে কারো মাঝে আসে তাহলে ধরে নিতে হবে ওনার কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে। সিমটমগুলি হলো জ্বর, কাশি এবং নতুন করে আসা শ্বাসকষ্ট। নতুন করে আসা বা শুরু হওয়া শ্বাসকষ্ট বলতে আমরা বোঝাই অনেকেরই হাঁপানি থাকতে পারে, ব্রঙ্কাইটিসের সমস্যা থাকতে পারে, অনেকে স্মোকিং করেন, তাদের একটা সারা বছর একটা ছোট ছোট কাশি থাকেই। কিন্তু হঠাৎ করে প্রতিদিন অনেক বেশি কাশি হওয়া, এটাকে আমরা বলি নতুন করে শুরু হওয়া কোনো কাশি। এই তিনটি যদি কারো ভিতর থাকে উনি অবশ্যই নিজেকে কোভিড আক্রান্ত হিসাবে সন্দেহ করতে পারেন এবং ওনার দায়িত্ব হবে নিজেকে আইসোলেট করে ফেলা পরিবারের অন্য সদস্য থেকে। তারপরে আমরা অন্যান্য কিছু উপসর্গের দিকে যাই, যেমন অনেকে ঘ্রাণ পান না, এটা একটা নতুন উপসর্গ। ঘ্রাণ পান না, স্বাদ পান না, অনেকের পাতলা পায়খানা হয়, এই সময় গলা ব্যথা হতে পারে। জি, এই উপসর্গটি কিন্তু ইদানিংকালে আমরা বেশি দেখছি যে ডায়রিয়া নিয়ে অনেকেই আসছেন যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন। এই বিষয়গুলো যে, এবং আমরা কিন্তু একটা ধারণা করছে বা বিশেষজ্ঞরা বলছে যে করোনা, এই নোভেল করোনা ভাইরাস এবং যে স্ট্রেনটি SARS-CoV-2, এটি বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তার চরিত্র বা কেমিক্যাল স্ট্রাকচার, তার গাঠনিক যে অবকাঠামো রয়েছে সেটাতে কিছু কিছু পরিবর্তন এসছে। বাংলাদেশে কি এরকম কোনো পরিবর্তন আছে বা এই কেন আমাদের উপসর্গ এবং অনেককে দেখা যাচ্ছে উপসর্গহীন কিন্তু কোভিড-19 পজিটিভ, এইটার কারণ কি? বাংলাদেশে যে কোভিড-19 ভাইরাসটা আমাদের সংক্রমণ করছে সেটাতে কোনো গাঠনিক পরিবর্তন হয়েছে কিনা এটার এখনো পর্যন্ত কোনো প্রকাশিত প্রবন্ধ নেই। আমাদের জেনোম সিকোয়েন্স করা হয়েছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানই জেনোম সিকোয়েন্স করেছেন, কিন্তু আমরা এখনও অনেক সংখ্যায় জিন সিকোয়েন্স করতে পারিনি, যেটা থেকে আপনি একটা উপসংহার টানতে পারবেন যে বাংলাদেশে যে করোনাটি ঘটছে তার চরিত্রগত পরিবর্তন হয়েছে কিনা। তবে যে কয়েকটি জেনোম সিকোয়েন্স করা হয়েছে সেটি প্রমাণ করছে যে আমাদের কোভিড-19 বা ভাইরাসটির সাথে ইউরোপের ভাইরাসটির খুব মিল পাওয়া যাচ্ছে। তো আপনি ধরে নিতে পারেন এটা ইটালি, স্পেন বা ইংল্যান্ডে যেটা চলেছিল সেটাই আমাদের এখানে হয়তো এসেছে। দ্বিতীয় যেটি বলছেন যে আপনার কিছু সংক্রমণের পরিবর্তন, তো কোভিড তো একটা ভাইরাস এবং ভাইরাল নিউমোনিয়াতে ডায়রিয়া হয় না যে তা না, অন্য ভাইরাল নিউমোনিয়াও ডায়রিয়া করে। যাদের ইনফ্লুয়েঞ্জা হয় বা অন্য ভাইরাস দিয়ে যাদের নিউমোনিয়া হয়, ভাইরাল ডায়রিয়া হতে পারে। কোভিডের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যাচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারে বারেই কিন্তু সিমটমকে আপডেট করছে, যেমন হেডেক, মাথা ব্যথা। ভাইরাল ফিভারের সাথে যে কোভিডের জন্য মাথা ব্যথা, গায়ে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে যেগুলো আগে ছিল না। তো এতে হয়তো মনে হয়, আমরা তো প্রথম থেকে বলি যে এটা একটা ইভলভিং ভাইরাস, মানে সতত পরিবর্তনশীল একটা ভাইরাস। তার মানে আপনি যথার্থই বলছেন, হয়তো এটার ভেতরে মিউটেশন বা পরিবর্তন হচ্ছে, নিত্য নতুন সিমটম নিয়ে এটা আসছে। অর্থাৎ উপসর্গে কিছু আমরা নতুন নতুন কিছু উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ফজলে রাব্বি, চমৎকার করে আপনি আমাদের এই বিষয়গুলো বলছিলেন, আপনার কাছে আবার আসবো। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার ফাতিমা মারিয়া খান, মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ডক্টর সাহেব। জি, আমরা ১০০তম দিন পার করেছি, ১১১তম দিন পার করছি। এইরকম একটি সময়ে ভাইরাসের সাথে এই যুদ্ধ যে আমরা এই অদৃশ্য যে জীবাণুর বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা দেখছি অনেক মানুষের মনোজগতের বেশ কিছু পরিবর্তন হচ্ছে। আপনি এই বিষয়ে অনেকদিন থেকে কাজ করছেন এবং একই সাথে এই কোভিড-19 এই মহামারী চলাকালীন সময়ে আমরা দেখেছি যে আপনি এই বিষয়টি নিয়ে অনেক জায়গাতে আপনি পরামর্শ দিয়েছেন। আমরা একটু জানতে চাই যে আমাদের এই সময়কালীন যে বিষয়টির মানুষের মনোজগতের যে পরিবর্তন, সেই বিষয়গুলো কি কি পরিবর্তন হচ্ছে বা সাধারণ মানুষজন আসলে কিভাবে করণীয়, তাদের করণীয় জায়গাটি কোথায়? ধন্যবাদ। যেটি হচ্ছে আমি সব বরাবরই যতগুলো যেখানে আমি আমার পরামর্শগুলো দিয়েছি, সেখানে আমি বলেছি যে COVID-19 যে পরিস্থিতিটি রয়েছে, সেই পরিস্থিতিটা আসলে একটি স্ট্রেসফুল সিচুয়েশন। এবং হচ্ছে এই স্ট্রেসফুল সিচুয়েশনটি আল্টিমেটলি আমাদের ভিতরে যে আমাদের সাইকোলজিক্যালি যে প্রবলেমগুলো ক্রিয়েট করে, সেটির মধ্যে হচ্ছে প্রথমে আনসার্টেনিটি ক্রিয়েট করবে। দ্যাট মিনস হচ্ছে আমরা আসলে জানি না যে আমরা আসলে আগামীকাল আমাদের কি হবে। এবং আমরা দেখেছি হচ্ছে লাস্ট ৩ মাস এখন আমরা ১১১তম দিন পালন করছি। আমরা কিন্তু জানছি না যে আসলে এটা আর কয়দিন চলবে এভাবে করে। কারণ জনজীবন পুরোপুরি স্থবির হয়ে আছে। জি। আর সেকেন্ড যে জিনিসটি COVID-19 যে ভাইরাসটি রয়েছে অথবা করোনা ভাইরাস, এটির আল্টিমেটলি আমরা সিকোয়েন্সটাও মানে বিজ্ঞানীরা চেষ্টা করছে এটার এগেইনস্ট এ ভ্যাকসিন বের করার, চিকিৎসা বের করার। কিন্তু যেহেতু এটা একটি নিউ ভাইরাস, তো এটার এগেইনস্ট এ ভ্যাকসিনেশন আসতেও কিন্তু কিছুটা সময় লাগবে। এট লিস্ট ১.৫ বছর সময় লাগবে। আমরা বিভিন্ন পত্র-পত্রিকা দেখেছি। তো এট লিস্ট হচ্ছে ১.৫ বছরের মতো আমাদের কিন্তু মানে এক্সটেন্ড রয়েছে যে আমরা এই আনসার্টেনিটি পিরিয়ড এর ভিতরে থাকবো। তো যখন হচ্ছে আমাদের নরমালি যখন একটা মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলি, তখন হচ্ছে আমরা জানি যে আমরা সবসময় অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা খুব সিকিউর থাকতে পছন্দ করি। জি। এবং হচ্ছে আমরা যত বেশি সিকিউর থাকবো আমাদের লাইফ তত স্ট্রেসলেস থাকবে। কারণ আমরা জানি যখন হচ্ছে আমার ভিতরে কোনো কারণে আমরা জানি ফিজিওলজিক্যাল নিড আমাদের যেটা হচ্ছে আমাদের খাবার, তারপর হচ্ছে আমাদের বাসস্থান, দেন হচ্ছে আমাদের জৈবিক চাহিদা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক নিড। যেগুলো হচ্ছে আল্টিমেটলি আমাদের এই লকডাউন পিরিয়ডের জন্য কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু কিছুটা মাত্রায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি। যার জন্য হচ্ছে আমাদের লাইফটা কিন্তু স্ট্রেসফুল হয়ে আছে। এবং যে জিনিসটি আমাদের সাইকিয়াট্রিস্ট হিসেবে অথবা আমাদের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা সবসময় আমরা পাচ্ছি এখন, যেটি হচ্ছে আমাদের এই আনসার্টেনিটি অথবা ল্যাক অফ কন্ট্রোলের জন্য। আমরা জানি এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। তারপরেও কিন্তু আমাদেরকে একসেপ্ট করে নিতে হচ্ছে। এখন আমরা এটা আমরা ইচ্ছাকৃতভাবে একসেপ্ট করি অথবা অনিচ্ছাকৃতভাবে একসেপ্ট করি, কিন্তু একসেপ্ট করে নিতে হচ্ছে। তো এটার সাথে হচ্ছে আমাদের মেইনলি প্রথমে যেটা হচ্ছে কোপ করতে হবে অথবা অ্যাডাপ্ট করতে হবে। আমরা জানি হচ্ছে আমরা প্রাণী হিসাবে কিন্তু অ্যাডাপ্ট করি। প্রত্যেকটা এনভায়রনমেন্টে কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করি। কিন্তু অ্যাডাপ্ট করতেও কিন্তু নিজেকে কিন্তু কিছুটা শারীরিক এবং কিছুটা সাইকোলজিক্যাল পরিবর্তন করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কোপিং স্টাইলের বিষয়টি আমি সবসময় বলি। জি, জি ডক্টর যেটি হচ্ছে ফাতিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু বলছে যে এই কোভিডের সাথে আমাদের পাশাপাশি বসবাস করতে হবে এবং দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। সেরকম একটি বাস্তবতায় আসলে আমাদের কি করণীয় রয়েছে? যে জিনিসটা হচ্ছে অবশ্যই যেহেতু এটার সাথে আমাকে বসবাস করতে হবে, জি। আমি চাইবো অথবা না চাই, এটা কিছুটা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের মতো বিষয়টি, যে আমাকে এই জিনিসটিকে মেনে নিতে হবে। তো যেহেতু মেনে নিতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পজিটিভলি আমাদেরকে এই জিনিসটি প্রথমে একসেপ্ট করে নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে COVID-19 ইজ রাইট নাও প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। জি। এই জিনিসটি প্রথমে আপনি একসেপ্ট করে নিন। আপনি যত তাড়াতাড়ি এটা পজিটিভ ওয়েতে যদি আপনি একসেপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার জনজীবন কিন্তু সহজ হবে। সেকেন্ড যে জিনিসটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া এবং হচ্ছে লকডাউনের যে রীতিনীতি বেঁধে দেওয়া হয়েছে, সেটির হচ্ছে একটি নির্দিষ্ট একটি রুটিন মাফিক এই জিনিসগুলোকে মেনে নেওয়া। অথবা হচ্ছে পরিবারের যে লোকজনগুলো রয়েছে তাদের সাথে একটু খোলামেলা আলোচনা করা যে আলটিমেটলি আমরা কিভাবে করে আমরা জিনিসগুলোকে মেনে নিব। যে জিনিসটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আপনি বলেছেন কিভাবে আমরা এটাকে কোপ করবো, স্ট্রেসফুল সিচুয়েশনটাকে কোপ করবো, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের যে জিনিসটি করবো, ইজিলি অ্যাকসেপ্টেন্সের সাথে সাথে আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি গুলোকে বাড়ানো। কারণ আমরা জানি হচ্ছে আমাদের প্রতিদিনের যে ডেইলি লাইফ অথবা ডিসিপ্লিন, এটা কিন্তু এই কোভিড এর জন্য কিন্তু পুরোপুরি মিসম্যাচড হয়ে গেছে। অথবা আমাদের আসলে কোনো ডিসিপ্লিন নেই। আমরা সকালবেলা উঠছি, আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বার আমাদের মতো করে চলছি। তো এই ডিসিপ্লিন যাতে হচ্ছে আমরা না ব্রেক করি, এই ডিসিপ্লিনের ক্ষেত্রে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন অথবা হচ্ছে ফ্যামিলির যারা প্রধান রয়েছেন, তারা একটা রোল প্লে করতে পারে।
আরেকটা যে জিনিসটি হচ্ছে অবশ্যই কমিউনিকেশনের ব্যাপারটা। আমরা জানি হচ্ছে অবশ্যই শারীরিক দূরত্ব আপনারা মেনটেন করবেন, কিন্তু আমরা যেটা হচ্ছে আমাদের মানসিক নিড অথবা মেন্টাল নিডকে আমাদের ফিল আপ করতে হলে যেটি করতে হবে, মানুষের সাথে মেন্টালি কানেক্টেড থাকতে হবে। আমরা জানি যে আমরা বিভিন্ন সময় কিছু অমানবিক কিছু ঘটনাবলী দেখেছি, অথবা কিছু কিছু অপ্রীতিকর ঘটনা, যেমন হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে ডোমেস্টিক ভায়োলেন্স দেখেছি, চাইল্ড অ্যাবিউজ দেখেছি। এগুলো কিন্তু কিছুই না, এগুলো হচ্ছে আমাদের মেন্টাল হেলথটাকে চর্চা না করার জন্য কিছু অপ্রীতিকর ঘটনা অথবা হচ্ছে মেন্টাল স্ট্রেস রিঅ্যাকশন গুলো কিন্তু আমাদের প্রকাশ পাচ্ছে। তো আপনার হচ্ছে যেতটুকু পরিমাণ স্ট্রেস গুলোকে আউট করতে পারবেন, ইজিলি কমিউনিকেট করা, একজন একজনের খোঁজ খবর নেওয়া ওভার ফোনে, অথবা হচ্ছে কেউ যদি হচ্ছে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে তাদেরকে মানবিক হাত বাড়িয়ে দেওয়া, অথবা যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে ঘরে থাকবেন অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে সাপোর্ট দেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু অনেকটুকু স্ট্রেসড আউট অবস্থায় রাখতে পারবেন। জি, জি ডক্টর ফাতিমা মারিয়া খান, আমরা মনের বিষণ্ণতা নিয়ে আপনার কাছে আবার আসবো। আপনি আমাদের সাথে আলোচনায় আছেন। আমরা একটু এই পর্যায়ে ডাক্তার ফজলে রাব্বি আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এই মুহূর্তে মানুষ খুব আতঙ্কগ্রস্ত, যেটি ডক্টর ফাতিমা মারিয়া খান উনিও বলছিলেন যে মনোরোগ নিয়ে ওনারা কাজ করেন, যে মানুষের কিন্তু একটা খুব ভয় কাজ করছে, শঙ্কা কাজ করছে। এরকম একটি শঙ্কার সময়, এরকম একটি মহামারীর সময় আমরা অনেক সময় মানুষকে অনেক ভাবে আমরা বোঝাতেও ব্যর্থ হচ্ছি, বা তারা অনেকেই ভুল করে বসছেন। আমরা দেখছি যে আমরা বলছি যেহেতু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, আমাদের যে স্বাস্থ্যবিধি মানা, এই সব কিছু আমরা বলে যাচ্ছি, কিন্তু অনেক সময় একটু অতিরঞ্জিত কিছু কাজও হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে হাত সাবান দিয়ে ধোয়া বা আরও যেসব নিত্যদিনের যে জীবনের যে সাথে আমরা বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ব্যাপারে, সেখানে আমরা দেখছি যে অতিরিক্ত এই হেক্সিসল টাইপের এই সব হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আমরা ব্যবহার করতে বলি, সেগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু ক্ষতির কারণ হচ্ছে। এগুলো আসলে এই দিকটি নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের। আমি ডক্টর মারিয়ার কথার সাথে যুক্ত করে বলতে চাই, মানে ঘরের দরজা বন্ধ রাখলেও মনের দরজা খোলা রাখতে হবে এই সময়। তো আপনি সত্যিই বলেছেন যে স্যানিটাইজার বা এই ধরনের ব্যবহার বা পিপির বিভিন্ন কম্পোনেন্টের ব্যবহার অতিমাত্রায় দেখা যাচ্ছে। আপনি রাস্তায় বের হলে দেখবেন আমরা অনেকেই একটা কাভারোল পরে ঘোরার চেষ্টা করছে সবাই। এই কাভারোলগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। এগুলো শুধুমাত্র আইসিইউতে যারা কোভিড পজিটিভ পেশেন্টকে সার্ভিস করবে তারা এটা ব্যবহার করবে, বা আমরা সবাই মাস্ক ব্যবহার করছি, গ্লাভস ব্যবহার করছি। তাতে গিয়ে হচ্ছে কি, এটা পরে আমি কোথাও টাচ করছি, আরেকজনের গায়ের সাথে টাচ লাগছে, এটাকে আমি বাসায় নিয়ে যাচ্ছি, বাসার ভেতরে ঢোকাচ্ছি, ধোয়ার চেষ্টা করছি। তো আমি আসলে মনের অজান্তেই আমার ঘরকে কন্টামিনেট করে ফেলছি। আমাদের যেটা মনে রাখা উচিত যে ইংরেজি টি অক্ষর, টি জোন, এই চোখ, নাক এবং মুখ, এই টি জোনটা ছাড়া কোভিড ভাইরাস আপনাকে সংক্রমিত করার কোনো সুযোগ নেই। করোনা তো চামড়ার ভেতর দিয়ে ঢুকে না, করোনা এয়ারবর্ন না, আপনি নিঃশ্বাসের সাথেও ঢুকছে না, এটা আমরা বলি ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে। কেউ যদি হাঁচি কাশি দেয়, যে জলীয় পদার্থটা বের হয়, এটা যদি আপনার গায়ে পড়ে, সেটা যদি আপনি টাচ করেন, তারপরে আপনি আবার মুখে টাচ করেন, তাহলেই আপনার সংক্রমণের। তাহলে আমাদের এই সময়ে আমাদের মস্তিষ্ককে ট্রেনিং করে দিতে হবে, অভ্যাস করে ফেলতে হবে। আমি কখনো বাইরে যদি থাকি নাকে, মুখে, চোখে হাত দিব না, কোনো অবস্থায় হাত, এটা যদি আমার অভ্যাসে পরিণত করে ফেলি, তখন আমি নিজেকে সংক্রমিত করার আর কোনো সুযোগ নেই। মানে অর্থাৎ এই যে প্রবেশদ্বার, যে তিনটির কথা বললেন, যে নাক, মুখ এবং চোখ, এই জায়গাটিতে যদি আমাদের কোনোভাবে সংক্রমণের মূল জায়গা এই তিনটি, আমরা এবং সেটা থেকে আপনাকে রক্ষা করতে পারে মাস্ক। আপনি মাস্ক যদি পরে থাকেন, ভুল করেও যদি হাত দিয়ে দেন, মাস্কের উপর পড়ছে, হ্যাঁ, আপনি চোখে মুখে পড়ছে না। অনেকে চশমা ব্যবহার করতে পারেন বা গগলস ব্যবহার করতে পারেন, যে আপনার যদি ভয় থাকে যে আমি ভুলে চোখে হাত দিয়ে দিই কিনা। আরেকটা জিনিস হলো ইনফেকশন না হওয়ার হাত ধুয়ে ফেলা। প্রতি 1.5 থেকে 2 ঘন্টা পর সাবান দিয়ে 30 সেকেন্ড ভালোভাবে হাত ধুয়ে ফেললে, আমি যদি এর ভিতরে কিছু টাচ করেও থাকি, সেটা চলে গেল। এর জন্য বারে বারে স্যানিটাইজার তো ত্বকের জন্য ক্ষতিকর। আবার স্যানিটাইজারের তো একটা এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, সেটাতে অ্যালকোহল ইউজ করা হয়, অ্যালকোহলের সংকট দেখা দিয়েছে অলরেডি। সুতরাং আমাকে মনে রাখতে হবে, আমি নিজে মাস্ক পরবো, আমি যার সাথে কথা বলবো উনি যাতে মাস্ক পরা থাকেন, আর আমি কখনোই চোখে মুখে নাকে হাত দিব না। আচ্ছা, বাস
এতে করে আমরা অনেকটা জীবাণু থেকে আমাদের বাঁচিয়ে রাখতে পারবো আমাদের নিজের দেহকে, এবং একই সাথে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকেও আমরা সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারি। আমরা একটু জানতে চাই যে এই মুহূর্তে টেস্টের বিষয়ে কিন্তু একটি জনমনে কিছুটা অসন্তোষ রয়েছে, অথবা আমরা বলতে পারি যে টেস্টটিও খুব অ্যাভেলেবল না, বা খুব সচরাচর আমরা চাইলেই করতে পারছি এরকমও কিন্তু না, এবং একই সাথে রিপোর্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু দীর্ঘসূত্রিতা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আপনি কি একটু বলবেন, আপনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেহেতু আছেন এবং একই সাথে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেখানে গবেষণা কাজেও আপনি যুক্ত, এই বিষয়ে আমাদের কি করণীয় রয়েছে বা আপনারা কি করছেন? টেস্টের ব্যাপারে অসন্তোষটা তো পরিষ্কার, কারণ আমি আজকে সংক্রমিত, আমার আজকে উপসর্গ রয়েছে, আমি আজকে স্যাম্পল দিলাম, আমি যদি 10 দিন পরে রিপোর্ট পাই, যেটা মুশকিল হচ্ছে 10 দিনে তো অনেক রোগী মারাই যাচ্ছে কোভিড আক্রান্ত ডায়াগনোসিস ছাড়াই, যাদেরকে কোভিড বলাও যাচ্ছে না। তাহলে এটার মূল সমস্যা হলো আমাদের হিউম্যান রিসোর্সের অভাব এবং আমাদের যে পরিকল্পনার একটা ঘাটতি ছিল। আপনি মনে রাখবেন যে আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন দেওয়ার প্রয়োজন হয়েছিল, আপনার স্মরণ আছে কিনা? উনি যেদিন বলেছিলেন যে দৈনিক 1000 টেস্ট করতেই হবে, তারপরে দেখবেন আপনি এরা নড়ে চড়ে বসা শুরু হয়েছে, এবং এটা প্রশংসনীয় যে গত 1.5-2 মাসে অনেকগুলো সেন্টার করে টেস্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা একটা লিমিটেশন, এটা যতই চেষ্টা করুক এটাকে খুব বেশি বাড়াতে পারবে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে বিকল্প কোনো পদ্ধতি নেওয়া যায় কিনা। তাহলে বড় বড় শহরগুলোতে যেখানে সিটি স্ক্যান ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, আমরা বুকের সিটি স্ক্যান করেও কিন্তু কোভিড রোগী শনাক্ত করতে পারি। দ্বিতীয় যেটি নিয়ে অনেক কথা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে। তাহলে অ্যান্টিবডি টেস্ট প্রথম 7 দিন 8 দিন 9 দিনে অ্যান্টিবডি টেস্ট করে খুব একটা লাভ হবে না, কারণ অ্যান্টিবডিটা এইটা ডেভেলপ করতে অবশ্যই আপনার 8 দিন এবং আরও বেশি সময় লাগবে। সুতরাং অনেক রোগী কিন্তু যদি কারো 10 দিনই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়, আর কেউ যদি উপসর্গ আসার 1 সপ্তাহ পরে চিকিৎসকের কাছে যান, তাহলে তো 8 দিন 9 দিন পারই হয়ে গেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট হয়তো কিছু ভ্যালু অ্যাড করবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অ্যান্টিবডি টেস্ট 2 রকমের রয়েছে। একটা র্যাপিড টেস্ট, যেটা আপনার এক্ষুনি গেলাম একটু 1 ফোঁটা ব্লাড দিলাম, প্রেগন্যান্সি টেস্টের মতো আমাকে 10 মিনিট পরে বলে দিল। এই কিটগুলার পারফরমেন্স পৃথিবীব্যাপী খুব একটা ভালো না। কিন্তু আরেক ধরনের অ্যান্টিবডি আছে যেটাকে আমরা এলাইজা বেস টেস্ট বলি, যেমন আমরা থাইরয়েড হরমোন পরীক্ষা করি এরকম এই ধরনের। সেখানে মুশকিল হলো আপনাকে ব্লাডটা ল্যাবরেটরিতে দিতে হবে, বাট সেটা কিন্তু 1-2 ঘন্টার ভেতরে রিপোর্ট দেওয়া যায় এবং সেটার পারফরমেন্স লেভেলটা ভালো কম্পেয়ার টু আরটিপিসিআর। তাহলে সরকার যদি অ্যান্টিবডি টেস্ট আনার কথা বিবেচনা করে, তাহলে এলাইজা বেসড অ্যান্টিবডি টেস্টটাও যদি অন্তত চলে আসে, তাহলেও কিন্তু অনেক রোগী সকালে দিয়ে দুপুরেই রিপোর্ট পেয়ে যেতে পারে। যাদের সংক্রমণ 8-9 দিনের পরে হচ্ছে তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহে কিন্তু কোনো লাভ হবে না। ডক্টর ফাতিমা মনি খান, আপনার কাছে একটি প্রশ্ন যেটি আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম, যে আমরা মনে একটা বিষণ্ণতা কাজ করছে জনমনে, এবং সাধারণ মানুষ কিন্তু অনেকে ঘুমে ব্যাঘাত ঘটছে এবং অনেক দৈনন্দিন কাজে অনেক কিছুতেই তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলো থেকে আসলে উত্তরণের পথ কোথায়, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই যে জিনিসটি সবাই ফিল করছে, যেটি হচ্ছে আমাদের কিছুটা ডিপ্রেসড ফিলিং কাজ করছে সবার ভিতরে, যেহেতু হচ্ছে এটি একটা আনসার্টিনিটি, অথবা হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, অথবা এটা কোনো ধরনের ট্রিটমেন্ট এখন পর্যন্ত আসেনি। তো হচ্ছে এই আনসার্টিনিটিকে বিট করতে আলটিমেটলি আমাদের কিছু নেগেটিভ থিঙ্কিং করা, এবং নেগেটিভ থিঙ্কিং থেকে আলটিমেটলি আমাদের হতাশা অথবা হচ্ছে হতাশাজনক ফিলিংস। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আমরা ফলো করব। প্রথমে হচ্ছে কিছু ডোন্টস, দ্যাট মিনস হচ্ছে আমরা কি কি জিনিস করব না, যাতে হচ্ছে আমাদের ভিতরে এই হতাশা ফিলিংস না আসে। আমরা জানি হচ্ছে আমরা যখন সারাক্ষণ বাসায় থাকি, তখন হচ্ছে আমরা এক্সেসিভ ইন্টারনেট স্ক্রলিং করি। তো প্রথম ডোন্টস হচ্ছে আপনি যখন ঘরে থাকবেন, লকডাউন পিরিয়ডে থাকবেন, কোনো কাজ করবেন না, আশেপাশে কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি নাই, তো আপনি যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে আপনার যে মোবাইল ফোন, যেটা আমাদের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ বলা হয়েছে, যে আপনার মোবাইল ফোনটি সুইচ অফ করুন, এবং হচ্ছে যে সুইচ অফ করার পরে হচ্ছে আপনার আশেপাশে যে রিসোর্স রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্স এবং হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি, সেগুলোর প্রতি আপনি মনোনিবেশ করুন। সেকেন্ড যেটি ডোন্টস, সেটি করা, যেটার মাধ্যমে আমরা এই ডিপ্রেস ফিলিং থেকে আমরা বের হতে পারবো, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে যখন আমরা ঘরের ভিতরে বসে থাকি, তখন আমরা অনলাইন অর্ডার করার চেষ্টা করি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অথবা হচ্ছে তৈলাক্ত ধরনের বিভিন্ন খাবার
কারণ হচ্ছে বাচ্চারা খুব বেশি স্পেশালি অথবা টিনেজ বাচ্চারা এগুলো বেশি অর্ডার করে, কারণ মুখরোচক তারা খুব বেশি খাবারগুলোর প্রতি যে একটা আগ্রহ থাকে সেখান থেকেই। জি রাইট, কারণ আমরা জানি হচ্ছে আমরা যখন কোনো কাজ করি না তখন কিন্তু আমাদের যেটি আমাদের ব্রেইনে রয়েছে যে ফুড সেন্টারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যেটিকে বলা হয় আমাদের ডিপ্রেসড ফুড ইনটেক বলা হয়। আমাদের ব্রেইন যখন খুব বেশি হচ্ছে ডিপ্রেস থাকে তখন আমরা খুব কম খাই অথবা বেশি খাই। এই দুইটা সাইন সিমটমসই কিন্তু হচ্ছে আমাদের ডিপ্রেশনের সিমটমস। তখন হচ্ছে যখন আমাদের আলটিমেটলি কোনো ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি থাকে না তখন হচ্ছে আমাদের এই ফুড ডিপ্রেশন থেকে আমরা বেশি বেশি করে খাই, তখন আমাদের ভিতরে হচ্ছে ক্রেভিং করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। সো হচ্ছে ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। থার্ড যে জিনিসটাই হচ্ছে আমাদের যেটি আমরা দেখি সবসময় আমরা অনলাইনে স্ক্রল করি যে বিভিন্ন ধরনের করোনার কি কি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, কতজন মানুষ মারা গেছে, কতজন আক্রান্ত হয়েছে, আপনার এলাকাতে কতজন আক্রান্ত হচ্ছে, এগুলো যতবার করে আপনি স্ক্রল করবেন অথবা যতবার দেখবেন আপনার ভিতরে তত বেশি উদ্বিগ্নতা অথবা আপনার ভিতরে তত বেশি ফিয়ার ইনস্টল হবে। তো যেটি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ যেটি আমাদেরকে গাইডলাইন দিয়েছে WHO, সেটিতে বলেছে অ্যাটলিস্ট আপনি হচ্ছে দুইবারের বেশি আপনি কোনো কালেই প্রতিদিন এই নেগেটিভ নিউজগুলো দেখবেন না। আরেকটি যেটা আমরা জানি যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের যে প্রবলেমটি হচ্ছে এখন, যেটি হচ্ছে বিভিন্ন ধরনের ফেক নিউজ বেরিয়ে যাচ্ছে যে এইটি খেতে হবে, এলাচি দারচিনি মিশ্রিত খাবার খেলে করোনা চলে যাবে, অথবা দেখে যে একটা শিশু উঠে এসে বিভিন্ন ধরনের কথা বলছে। তো এই ধরনের ফেক নিউজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ আপনি যত বেশি ফেক নিউজ আপনার ব্রেনকে ইনস্টল করবেন আপনার ব্রেন কিন্তু নেগেটিভের দিকে যাবে। তো যে জিনিসটা আপনি বেশি সবচেয়ে ডুজ এর ভিতরে করবেন, আপনি পজিটিভ থাকবেন, কিছু শারীরিক এক্সারসাইজ করবেন, থার্ড হচ্ছে আপনি সুষম খাবার খাবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর যেটি হচ্ছে আমাদের মেন্টাল এক্সারসাইজের জন্য আমরা কিছু ডিপ ব্রিদিং সাজেস্ট করি, আর যোগা অথবা মেডিটেশন সকালবেলা। এটির মাধ্যমে কিন্তু আপনি আপনার লাইফ থেকে এই ডিস্ট্রেস অথবা স্ট্রেস কিন্তু আপনি অনেকটুকু কমিয়ে ফেলতে পারবেন। আপনার ভিতরে যত নেগেটিভিটি আপনি হচ্ছে রিডিউস করতে পারবেন, আপনার ভিতরে তত বেশি পজিটিভিটি, তত বেশি মোটিভেশন অথবা তত বেশি সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে। আমার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে মানে জরুরি বিষয়। ধন্যবাদ ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনি খুব চমৎকার একটি কথা বললেন যে আমরা ভুল তথ্য থেকেও কিন্তু বিভ্রান্তিকর একটি পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারি। সুতরাং এই বিষয়ে দর্শক যারা শুনছেন, আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ার বা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমের কোনো তথ্যই যাচাই বাছাই না করে আমাদের পালনীয় বিষয় মনে না করাই ভালো। ডক্টর ফজলে রাব্বি, আপনার কাছে ছিলাম, আমরা এই কোভিডের টেস্ট বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই যে যেহেতু সুনিশ্চিত কোনো চিকিৎসা ব্যবস্থা এখনো কিন্তু পৃথিবীতে আসেনি বা আমাদের কাছে এখনো নেই, আপনি বাংলাদেশের জাতীয় যে গাইডলাইনটি আছে কোভিড-19 এই ট্রিটমেন্ট স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নিয়ে, সেটিরও একজন সদস্য রয়েছেন। এখন আমরা কি আসলে কি ধরনের চিকিৎসা এই মুহূর্তে আমরা দিতে পারি বা হাসপাতালে আমরা কি চিকিৎসা দিচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি ধন্যবাদ। আসলে যে কোনো ভাইরাল ইনফেকশন, অ্যাকিউট ভাইরাল ইনফেকশন, এটাতে আপনার সিমটোম্যাটিক বা সাপোর্টিভ চিকিৎসাটাই হলো মূল চিকিৎসা। খুব কম ভাইরাল অসুখই আছে যেখানে অ্যান্টিভাইরাল ড্রাগ সরাসরি পাওয়া যায়, যেমন HIV বা হেপাটাইটিস এরকম। তো আমরা একটা জিনিস মনে রাখা উচিত যে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে 85% ক্ষেত্রেই কিন্তু মৃদু সংক্রমণ হয় এবং ওনার তেমন কিছু ছাড়াই উনি ভালো হয়ে যাবেন, এমনি ভালো হয়ে যাবেন। তো সেইটা ছাড়া তারপরেও আমরা কিছু সাপোর্টিভ চিকিৎসা দিই। যারা সিভিয়ার হয়, হাসপাতালে ভর্তি হয়, সেক্ষেত্রে 1 নম্বরে যদি জ্বর আসে আপনি প্যারাসিটামল খাবেন, যদি কাশি গলা ব্যথা থাকে তাহলে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, আপনি প্রচুর পানি খাবেন, আমরা বলি অন্তত 2 থেকে 2.5 লিটার পানি উনি খাবেন, উনি সুষম খাবার খাবেন, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস, উনি রেস্ট নেবেন। বিশ্রাম নেওয়াও কিন্তু ভাইরাল ইনফেকশনের একটা বড় চিকিৎসার উপায়। তারপরে আমরা কিছু সুনির্দিষ্ট চিকিৎসা দেই, যেমন যাদের আমরা ধারণা করি যে তাদের ভাইরাসের সাথে ব্যাকটেরিয়াল সংক্রমণও থাকতে পারে, নিউমোনিয়া হয়ে গিয়েছে এবং সেটা ব্যাকটেরিয়াও থাকতে পারে, তখন আমরা অনেক সময় একটা অ্যান্টিবায়োটিক দেই। যাদের অক্সিজেনের সংকট হয়ে যায় তাদেরকে আমরা অক্সিজেন থেরাপি দেই। এখন গবেষণায় দেখা যাচ্ছে কোভিড-19 আমাদের শরীরে প্রোথ্রম্বোটিক কন্ডিশন তৈরি করে, মানে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, যার কারণে আমরা রক্ত পাতলা করার কিছু ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার করি। এছাড়াও যদি কারো সুনির্দিষ্ট ইলেকট্রোলাইট বা লবণ কমে যায় সেটার সাপোর্ট করা হয়,
আমরা ইমিউন মডুলেটর বলি। আমরা এখন দেখা যাচ্ছে করোনার সময় একটা সিভিয়ার গ্রুপের রোগীদের আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার নিজস্ব কিছু অংশই শরীরের এগেনস্টে কাজ করা শুরু করে, কিছু কেমিক্যাল নিঃসরণ করে, যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলি। সেই সব ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি, ডেক্সামিথাসোন জাতীয় ওষুধ, আমরা আরো কিছু দামি ওষুধের ব্যাপার আছে ব্যবহার করে থাকি। আমরা সম্প্রতি এই যে ওষুধটির কথা বললেন ডেক্সামিথাসোন, এটার একটা স্টাডিও আমরা দেখেছি যে ইউকো বেসড ওরা কিছু চিকিৎসক এই স্টাডিটা করেছে এবং তারা বলছে যে এই ওষুধটি বেশ কার্যকর। তবে আমাদের একটি ভয়ের কারণ হলো যে বাংলাদেশে আমরা কোনো ওষুধের কথা বললে সেই ওষুধটি আসলে সাধারণ মানুষজন আতঙ্কে তারা কিনে আগেই মজুত করতে থাকেন। আপনার কাছে কি মনে হয় এই ওষুধগুলো, বা আমরা যদি একটু বলি যে আমরা যে ওষুধগুলোর নাম শুনেছি, আইভারমেকটিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অনেক ওষুধ, ফ্যাভিপিরাভির, ডক্সিসাইক্লিন, এই ওষুধগুলো আমরা দেখেছি যে মানুষজন এমনিতেই কিনে ঘরে মজুত করছেন এবং সাধারণ মানুষ যাদের প্রয়োজন তারা এই ওষুধটি আর ফার্মেসিতে পাচ্ছেন না। এক্ষেত্রে আপনার মতামতটি জানতে চাই। জি, প্রথমে যেটি বললেন ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটির রিকভারি ট্রায়াল, জি এটা কিন্তু একটা রোবাস্ট বিরাট ট্রায়াল। ইউকেতে 400-র উপরে হাসপাতালে এই ট্রায়ালটা হয়েছে। 2000-এর উপরে বেশি রোগীর উপরে প্রয়োগ করে দেখা গিয়েছে যাদেরকে ডেক্সামিথাসোন দেওয়া হয়েছিল তারা অক্সিজেন যারা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে মৃত্যুর হার 20% কমিয়ে ফেলেছে, যারা ভেন্টিলেটরে ছিলেন তাদের 35% কমিয়ে ফেলেছে। আচ্ছা, এর আগে কোনো স্টাডিতে কোনো ওষুধকে মৃত্যুর হার কমায় করোনা দিয়ে এটা প্রমাণ করা যায়নি। এটাই প্রথম ট্রায়াল যেটাতে দেখা গিয়েছে। তবে ওই ট্রায়ালেই সুনির্দিষ্টভাবে বলা হয়েছে একমাত্র ভর্তি রোগী যাদের অক্সিজেন বা ভেন্টিলেটরের প্রয়োজন তাদের ক্ষেত্রেই ডেক্সামিথাসোন কাজ করবে। মৃদু সংক্রমণে ডেক্সামিথাসোন কোনো কাজ করে না। ওই একই ট্রায়ালেরই রেজাল্ট। তাহলে যারা এটা শুনে বাজার থেকে যদি আপনারা ডেক্সামিথাসোন ওষুধ কিনতে যান সেটা ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে। কারণ ডেক্সামিথাসোন একটি স্টেরয়েড জাতীয় ওষুধ। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড ওষুধ নিলে আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যেতে পারে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে, পেপটিক আলসার হতে পারে, হাড় ক্ষয় হয়ে হাড় ভেঙে যেতে পারে, অনেক রকম। এটা একটা ব্যাপক শারীরিক ঝুঁকির সম্মুখীন হয়ে যাবেন। সুতরাং এটা কোনো অবস্থায় করা যাবে না। এই ঠিক তদ্রূপভাবে ডেক্সার আগে আইভারমেকটিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এই জাতীয় অনেক ওষুধের নাম শুনেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, এগুলি কোনো ওষুধই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে এই সকল ওষুধ করোনা ভাইরাসে কোনো কাজে আসে না এবং আপনারা নেবেন না। তথাপি এই যে মজুত করার প্রবণতা, এটা কিন্তু বাংলাদেশ সরকারের কন্টেজিয়াস ডিজিজ অ্যাক্ট, সংক্রামক ব্যাধি নিরোধ এবং নিয়ন্ত্রণ আইন 2018 রয়েছে। ওই 18 অনুযায়ী কেউ যদি এই ধরনের ওষুধগুলা কিনে থাকেন, মজুত করে থাকেন, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা অক্সিজেনের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে অক্সিজেন সিলিন্ডার মজুত করছেন বাসায়, এই কাজগুলা দয়া করে করা যাবে না। তাতে আপনি যেটা বললেন যখন যার প্রয়োজন সত্যি সে এই ওষুধটা আর পাবে না। জি, ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আমাদের আজকে মেডিসিন বিশেষজ্ঞ এই কথাগুলো খুব স্পষ্ট করে বলছেন যে যে ওষুধগুলো প্রয়োজন নেই বাড়িতে মজুত করা সেগুলো কোনোভাবেই করার দরকার নেই এবং একই সাথে এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির দিক অথবা আমরা যদি বলি যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এমন ওষুধগুলো কিন্তু এগুলো রয়েছে। সুতরাং আমরা অহেতুক কোনো নিজেদের পরামর্শ মতো বা নিজেদের চিন্তা মতো এই ওষুধগুলো যে আমরা মজুত করব এমনটি নয় এবং এতে করে খুব কোনো উপকার নেই, বরং আপনার অন্যজনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এই কার্যক্রমগুলো। ডক্টর রাব্বি, আমরা একটু এই পর্যায়ে জানতে চাই যে আমাদের দেশে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকরা খুব বেশি আক্রান্ত হচ্ছে। এই যে ফ্রন্টলাইনার যোদ্ধা যারা আসলে মূলত এই যুদ্ধ করে যাচ্ছেন নিজের জীবন বিপন্ন করে, তাদেরকে আমরা দেখছি বিশ্বের সবচাইতে যে পার্সেন্টেজ বা শতাংশের হারে আমরা দেখছি যে চিকিৎসকরা বেশি মারা গেছেন বাংলাদেশেই। এই প্রবণতাটা কেন দেখা যাচ্ছে বা কি কারণে আসলে তারা বেশি আক্রান্ত হচ্ছেন? জি, আপনি ঠিকই বলেছেন। আমার ধারণা আমরা হয়তো বিশ্বের ইতিহাসে বাংলাদেশ একটা অন্য নাম লিখাবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হারের দিক থেকে, চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় সহ অন্যান্যরা। এবং এটার বেশ কয়েকটা কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের হাসপাতালগুলো খুব তাড়াহুড়া করে কোভিড রোগী ম্যানেজমেন্ট শুরু হয়েছে। আমাদের হাসপাতালের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বলে যে একটা বিষয় রয়েছে, এটা আমাদের কোনো হাসপাতালেই আনফরচুনেটলি নেই। এই বিষয়ের সাথে আমাদের স্বাস্থ্য প্রশাসনের পরিচিতই তেমন ছিল না। আচ্ছা, যার কারণে কোথায় কিভাবে ডনিং হবে, ডন করার পরে তিনি কিভাবে ডফিং করবেন,
ডফিং করার জন্য যে সুনির্দিষ্ট কিছু জিনিস দেওয়া, আমি এমনও শুনেছি অনেক মেডিকেল কলেজে স্যানিটাইজারই নাই, সে ডফ করতে গিয়ে দেখছে কোনো স্যানিটাইজার নাই, একটা ব্যাগ নাই যেখানে সেটা ডফ করে ফালাবে, যার কারণে আপনার এইগুলা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ অবশ্যই ট্রেনিংয়ের অভাব। আমরা তো কখনো এই জিনিসগুলো এভাবে পড়ে রোগীদের কাছে যাইনি। ইভেন একটা রোগী থেকে আরেকটা রোগী দেখার পূর্বে যে হ্যান্ড ওয়াশ করতে হয়, সেই প্র্যাকটিসটা তো আমাদের ছিল না। এই ট্রেনিং রিট্রেনিংয়ের অভাব, এটা হলো একটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো আমাদের দেশে একটা অদ্ভুত রোস্টার আমরা চালু করছি। এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড কোনো দেশে, ইংল্যান্ড, আমেরিকা, ইটালি, স্পেন, কোথাও এই রোস্টারটা নেই। আমরা আমাদের চিকিৎসকদেরকে 3 ভাগে 4 ভাগে ভাগ করে ফেলছি। একদল চিকিৎসককে একটানা 7 দিন আমি ডিউটিতে পাঠাচ্ছি। তাহলে একটানা 7 দিন সে যখন ওই ভাইরাল লোডের ভেতরে বসবাস করছে, তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সে যতই প্রোটেকশন নেই না কেন। অন্যান্য দেশে কি হয়, সে তার রোস্টার ডিউটি করতে আসে, হয় মর্নিং পরে, নয় ইভিনিং, নয় নাইট। 8 ঘন্টার ডিউটি করে সে বাসায় চলে যায়, তার পরের ডিউটি 3 দিন 4 দিন 5 দিন পরে আসে। কিন্তু এখানে আমি তাকে একটানা 7 দিন অথবা 10 দিনের জন্য তাকে এমপ্লয় করছি। এটা আমার মনে হয় টেকনিক্যাল কমিটি এবং নীতি নির্ধারণের ভাবা উচিত। এবং এতে করে ক্ষতি হচ্ছে কি, আমরা তো ডাক্তারদেরকে 4 ভাগে ভাগ করে ফেলেছি আমার স্বাস্থ্যকর্মীদের, যেখানে করোনায় অনেক বেশি সংখ্যক নার্স, আয়া, ওয়ার্ড বয় প্রয়োজন। তো সবাইকে একসাথে রেখে রিস্ক গ্রুপকে আলাদা করে হেলদি গ্রুপকে দিয়ে আমরা যদি রোস্টার বেসিসে ম্যানেজ করতাম, আমার ধারণা সংক্রমণটাও অনেক কম হতো। এছাড়া মানের প্রশ্নে আমি আর গেলাম না, এটা তো একটা বহুল আলোচিত বিষয় যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মান নিয়ে একটা প্রশ্ন ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উষ্মা প্রকাশ করছেন ওপেন মিডিয়াতে। সুতরাং এটাও একটা ফ্যাক্টর হয়তো। হ্যাঁ, অর্থাৎ পানহীন সুরক্ষা সামগ্রীও আসলে সংক্রমণের ঝুঁকিটি বাড়িয়েছে, এটি আমরা বলাই যায়। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনার কাছে একটু জানতে চাই, আপনি শিশু মন নিয়েও কাজ করেন, চাইল্ড সাইকিয়াট্রি, এই জায়গাটিতে আসলে আমরা একটু সুস্পষ্ট করে জানতে চাই যে এই মুহূর্তে আমাদের শিশুদের মনের অবস্থাটি কি এবং তাদেরকে বাড়তি কি মনের যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের অভিভাবকরা খুব উৎকণ্ঠায় রয়েছেন। ডক্টর মারিয়া। যেটি অবশ্যই চাইল্ড সাইকিয়াট্রি নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু যেহেতু আমাদের আজকে যে স্যার রয়েছেন তিনি কিন্তু একটা ভালো কথা বলেছেন যে ফ্রন্টলাইনদের আলটিমেটলি কি ধরনের তারা স্ট্রেসফুল একটা সিচুয়েশনে তারা মানে ফেস করছে। জাস্ট একটা ছোট একটা আমি রিসার্চ একটা ফাইন্ডিং বলে আমি চাইল্ড সাইকিয়াট্রিতে চলে যাব, যেটি আসলে আমাদের যে ফ্রন্টলাইন ফাইটার্সরা রয়েছে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি দেখেছি যে উহানে হচ্ছে রিসেন্টলি ওরা ইম্প্যাক্ট নির্ধারণ করেছে যে হচ্ছে মেন্টাল হেলথ মানে ইম্প্যাক্ট কি, যারা ফ্রন্টলাইন যোদ্ধা অথবা যারা আলটিমেটলি কোভিড-19 পেশেন্টদেরকে হচ্ছে ট্রিট করছে, তাদের ভিতরে দেখা গেছে 1300 জন চিকিৎসকদের উপরে এই স্টাডিটা করা হয়েছে চায়নাতে, যেখানে দেখা গেছে যে 50% যারা ফ্রন্টলাইন ফাইটার্সরা রয়েছে তারা ডিপ্রেশনে ভুগছে, এবং যাদের ভিতরে হচ্ছে 45% মানে হচ্ছে ফ্রন্টলাইন যে ইয়ারা রয়েছে, ডক্টররা রয়েছে, তারা এনজাইটিতে ভুগছে, এবং 72% অফ দেম আর সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, এবং যেটি হচ্ছে লাস্টে 34% ফ্রন্টলাইন ফাইটার্সরা ইনসমনিয়াতে ভুগছে। দে ক্যান লিডস টু পিটিএসডি 25 to 50%। তাহলে কিন্তু এই স্টাডিটাই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে অথবা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে ফ্রন্টলাইন ফাইটার্সরা যারা আলটিমেটলি আমাদেরকে এই ঢাল হিসাবে আমাদেরকে প্রোটেক্ট করে রাখছে, তাদের মেন্টাল হেলথটা কতটুকু প্রয়োজন। তাহলে অবশ্যই আমাদেরকে যে জিনিসটি হচ্ছে, যারা যে আমাদেরকে যে স্যার বলেছেন যে ফ্রন্টলাইন ফাইটার্সরা যে একাধারে হচ্ছে ওরা মানে হচ্ছে ডিউটি করে যাচ্ছে, তাদের অ্যাটলিস্ট হচ্ছে যারা যেটি 1 সপ্তাহ ডিউটি করবে অথবা 2 সপ্তাহ ডিউটি করার পরে যেই টাইমটা ওরা হচ্ছে স্পেন্ড করবে, ওই টাইমটাতে তাদের হচ্ছে যাতে মেন্টাল হেলথ স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয়, অথবা যারা আলটিমেটলি এই ধরনের প্রবলেম গুলোতে ডিপ্রেশন অথবা সুইসাইডাল ফিলিং অথবা পিটিএসডির মতো সিভিয়ার যা মেন্টাল সিম্পটম গুলোতে ভুগছেন। জি, আমরা যুক্তরাষ্ট্রে, জি ডক্টর মারিয়া, আমরা যুক্তরাষ্ট্রে এরকম একটি ঘটনা দেখেছি যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী বা নার্স, এরকম দুজন ব্যক্তির কথা আমরা জানি যে তারা আসলে আত্মহত্যা করেছেন এরকম একটি অবস্থায়। আপনি নিশ্চয়ই এই বিষয়টি জানেন। আমরা একটু, যেহেতু শেষের প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে শিশুদের মনের যত্নের বিষয়ে একটু ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, তো অবশ্যই হচ্ছে শিশুদের মনের যত্নের বিষয়টা অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের সবার বাসায় কিন্তু ছোট ছোট বাচ্চারা রয়েছে, যেটি হচ্ছে আমি সবসময় আমি বলে থাকি যারা আমাদের কাছে আসেন
যারা প্যারেন্টসরা তারা খুব বেশি ডিস্ট্রেস থাকে। প্রথম কথা যে হচ্ছে তাদের বাচ্চারা হচ্ছে তাদের কথা শোনে না, অথবা তারা কিছু ইম্পালসিভ বিহেভিয়ার করে এবং তাদের স্কুলের প্রবলেম গুলো নিয়ে তারা খুব বেশি স্ট্রেস। তো হচ্ছে অ্যাজ এ প্যারেন্টসদেরকে আমি যেটা সাজেস্ট করবো, অবশ্যই বাচ্চাদের মেন্টাল হেলথকে যদি আপনাকে হচ্ছে ঠিক রাখতে হয়, প্রথম কথা হচ্ছে আপনাকে রোল মডেল হিসেবে আপনাকে পজিটিভ থাকতে হবে প্যারেন্ট হিসেবে। সেকেন্ড যে জিনিসটি হচ্ছে আপনার বাচ্চাকে সাবলীল ভাষায় কোভিড-19টি কি সেটি হচ্ছে আপনি আপনার ভাষায় সঠিকভাবে আপনি ভয় না দেখিয়ে তাকে বলুন যে হচ্ছে কোভিড-19 একটি ভাইরাস এবং এটি ধরনের, যেটি আমাদের বলেছেন 85% হচ্ছে এই ধরনের মাইল্ড সিমটমস হয় এবং হচ্ছে দেখা গেছে যে অনলি 1 to 2% এর ক্ষেত্রে ডেথ এনশিওর হয়। তো ওইটা হচ্ছে কমপ্লিকেশন, সেই জিনিসগুলো আমরা বলবোই না বাচ্চাদের সামনে। থার্ড যে জিনিসটি হচ্ছে বাচ্চারা যেহেতু হচ্ছে এখন তাদের কোনো ধরনের রিক্রিয়েশনাল ব্যবস্থা নাই, তারা সারাক্ষণ ইন্টারনেট নিয়ে বসে থাকছে, তাদের যে জিনিসটি করবো তাদের এই ইন্টারনেটটি ডিভাইসটি আপনি আপনার হাত থেকে যতক্ষণ পর্যন্ত ওরা স্কুলের প্রবলেমগুলো, অনেক সময় দেখা যায় স্কুলে হয়তো বা আমরা যে ইন্টারনেট জুমের মাধ্যমে তাদের ক্লাস হয়, গুগল ক্লাস হয়, ওই টাইমটা ছাড়া আপনি হচ্ছে আপনার বাচ্চার কাছ থেকে ডিভাইসটি সরিয়ে নিন পজিটিভ ভাবে, কোনো বকা না দিয়ে। এবং যে জিনিসটি হচ্ছে তার সাথে হচ্ছে কমিউনিকেট করা, যে এমন কিছু খেলা খেলতে পারেন তাদের সাথে পজিটিভলি, তাদের ইন্ডিভিজুয়াল ভেবে। যারা হচ্ছে ছোট বাচ্চা তাদের সাথে হচ্ছে আপনারা হচ্ছে ওদের বয়স অনুযায়ী লুকোচুরি খেলা, দাবা খেলা, ক্যারাম খেলা এগুলো খেলতে পারেন। কিন্তু যারা টিনেজ রয়েছে তারা কিন্তু আপনার সাথে এই ধরনের খেলা কিন্তু মজা পাবে না। তাদের সাথে আপনি বই পড়তে পারেন, তাদের সাথে গান করতে পারেন, তাদের সাথে বসে তাদের শখ নিয়ে কথা বলতে পারেন, তাহলে কিন্তু অনেক পুরো ডিস্ট্রেস কিন্তু আপনার কাছে কমিউনিকেট করবে। আরেকটা যে জিনিস হচ্ছে লাস্টে বলবো, অবশ্যই যে জিনিসটা হচ্ছে আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে আগে থেকে কিছু মেন্টাল ডিসঅর্ডার থাকে, চাইল্ড মেন্টাল ডিসঅর্ডার, যেমন অনেকের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল মাইল্ড ডিসেবিলিটি থাকতে পারে, অনেকের বাচ্চার ক্ষেত্রে এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ চাইল্ড থাকে, অনেকের বাসায় অটিজমের বাচ্চা থাকে, অথবা আগে থেকে চাইল্ড ডিপ্রেশনের বাচ্চারা থাকে, অথবা এনি কাইন্ড অফ চাইল্ড ডিসঅর্ডার থাকে, যেটি হচ্ছে কোভিড-19 এর সময় স্ট্রেসড আউট হয়ে তাদের সিমটমস গুলো অনেক বেশি ফ্লারিশড হয়। তো যারা এই ধরনের সমস্যাগুলো ভুগছেন তারা হচ্ছে অবশ্যই একটা স্ট্রেসড আউট পজিশনে আছেন। তো সেক্ষেত্রে হচ্ছে টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে। আমরা জানি আমাদের যে সাইকিয়াট্রিক সোসাইটি রয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি, যে পেজটি রয়েছে অফিসিয়াল, সেই পেজটিতে হচ্ছে আমাদের 210 জন অথবা 215 জনের মতো এখন সাইকিয়াট্রিস্ট রয়েছে। তারা হচ্ছে অল ওভার 24/7 আপনাদের জন্য অ্যাজ এ হচ্ছে র্যাপিড টিম হিসাবে তারা হচ্ছে রয়েছেন, যাতে হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে তারা যে কোনো প্রবলেম আপনাদেরকে সলভ করে দিতে পারে। তো আপনারা অবশ্যই টেলিমেডিসিনের সেবাটি নেবেন এবং আপনার সব সমস্যাগুলো আপনার কাছে উপস্থাপন করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ডক্টর ফাতিমা মারিয়া খান, যে টেলিমেডিসিন খুব জনপ্রিয় একটি চিকিৎসা মাধ্যম এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে তো বটেই। সেটি অবশ্যই নিতে পারেন দর্শকরা, আপনারা সেই চিকিৎসা নিতে পারেন। মনোরোগ বিদ্যা বিভাগে যারা রয়েছেন তারা আপনাদেরকে এই সেবাটি দিয়ে যাচ্ছেন। ডক্টর ফজলে রাব্বী চৌধুরী, আপনাকে একটু শেষ প্রশ্নটি জানতে চাই যে আমাদের সাধারণ মানুষের জন্য যে এখন কি করণীয় রয়েছে, বা তারাও তো অনেকটা বুঝতে পারছেন না যে আমাদের আসলে কি করণীয় বা কাজ করব কিভাবে, এখন যেহেতু অফিস আদালত খুলে গেছে, জীবিকার প্রয়োজনে আমরা সাধারণ মানুষের জন্য করণীয় বিষয়টি একটু জানতে চাই। জি, আমি অবশ্যই তিনটি চারটি বিষয় বলবো। একটি হলো মাস্ক পরিধান করা বাধ্যতামূলক, এবং সেটা যে কোনো মাস্ক হতে পারে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষণা বলছে ইভেন ঘরে তৈরি কাপড়ের মাস্কও কিছু না কিছু প্রোটেকশন দেয়। তাহলে বাইরে বের হলে মাস্ক পরাটা অভ্যাসে পরিণত করতে হবে। আচ্ছা, বাসায় ফিরলে পরে আপনি যদি চাবি, কলম এইগুলা যথাসম্ভব বাসার ভেতরে না নেওয়া, যেগুলা নিতেই হয় সেগুলা হেক্সিসল দিয়ে মুছে নেবেন। আপনি যে কাপড়টি ব্যবহার করেন সেটি আলাদা একটা ব্যাগে সরিয়ে রেখে দিবেন, নিজে গোসল করে ফেলবেন, তারপরে পরিবারের কাছে যাবেন। এইটাকে এখন অভ্যাসে পরিণত করতে হবে। বাইরে আমরা যখন আরেকজনের সাথে কথা বলবো বা কাজ করব, উনি যাতে মাস্কটা পরিধান করেন সেটা এনশিওর করা, সেটা উৎসাহিত করা, আপনার চারপাশে সবাই যাতে মাস্ক ব্যবহার করে। দুই এন্ডে যদি মাস্ক ব্যবহার করা থাকে তাহলে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা 95 ভাগের নিচে নেমে যায়। দ্বিতীয় হলো বারে বারে হাত ধোয়ার অভ্যাসটা করা, 30 সেকেন্ড সাবান দিয়ে অন্তত 2-3 ঘন্টা পর পর হাতটা পরিষ্কার করে ফেলা। আর ওই যে বলেছিলাম নাক মুখ চোখে হাত দেওয়া যাবে না, এটা আপনার ব্রেনকে ট্রেনিং দিয়ে ফেলেন এই সুযোগে। আর যথাসম্ভব বাজারঘাট করতে গেলে বা বাইরে গেলে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা। আমাদের মতো জনবহুল দেশে তো খুব কষ্টকর, গণপরিবহন বা যেখানেই হোক অন্তত দূরত্ব বজায় রেখে চেষ্টা করা, এবং আপনার সাথে যিনি বসছেন তাকেও যাতে মাস্কটা পরিধান করতে পারেন উনি, সেটা অভ্যাস করা। রাস্তাঘাটে এই সুযোগে থুতু, কফ, কাশি ফেলা, এই অভ্যাসগুলো পরিহার করে ফেলা।
থুতু কফ কাশি চলে আসলেও যদি মাস্ক পরা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু মাস্ক না থাকলেই বিপদ। জি, সুতরাং এই অভ্যাসগুলো করে ফেলতে পারলে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন, নিরাপদে থাকবেন। সমাজও জি। সুস্থ থাকবে। দর্শক মণ্ডলী শুনছিলেন যে আসলে আমাদের এই করণীয় মহামারী এবং সব যে পরিস্থিতি ক্রান্তিকাল আমরা পার করছি বাংলাদেশের মানুষ, তারা কি করবেন সেই বিষয়ে খুব সুন্দর কিছু পরামর্শ আমরা আজকে দুজন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানতে পারলাম। আমাদের সাথে ছিলেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, BSMMU, এবং অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা রবি থেকে বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি 1:10-এ প্রচারিত হয় আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন এটিএন বাংলার সাথেই।